আর কি বাকি আছে যেটা আপনারা দেখতে চান? ও শুধু এই বাড়িতে নয়, এই পৃথিবীতেও যেন না থাকে। একটা বড় পাঠাকে বলি দিতে আনা হয়েছে, এখন শুধু বলিটা দেওয়াই বাকি। তোমরা সবাই বাজে, শেষ অবধি তোমরা মাকে একা করে দিলে। মায়েরই সাথে থেকে তোমরা মায়েরই অন্যকে মায়েরই সাথে অন্যায় করলে। তোমরা কেউ মানুষের পর্যায়ে পড়ো না। আমি বড় হওয়ার পরে এরকম মানুষদের মাঝখানে কিভাবে বাঁচবো? আমায়ও কি মায়ের মতনই কষ্ট করতে হবে? না, ভগবান আছেন, এদের সবাইকে তিনি ঠিক শাস্তি দেবেন। আমাকে আমার মাকে বাঁচাতেই হবে। এই, এখানে কি করছিস তুই? কি দাদা? কে মামা? ও দাদা, কে এসেছে? চলে যা এখান থেকে। বাবা, কি হয়েছে? কি? কার সাথে কথা বলছেন? কিছুই না, আসলে কিছু কিছু ব্যাপার থাকে, এইসব আপনারা বুঝতে পারবেন না, দেখতেও পাবেন না। বাবা, আমি তো দেখতে চাই না, আমার তো সারা রাত ঘুমই হবে না। আপনার যা ঠিক মনে হয় আপনি সেটাই করুন। ঠিক আছে ঠিক আছে, অনেকক্ষণ একসঙ্গে আমরা এক জায়গায় থাকা ঠিক হবে না। এবার আমি চলি। সায়ন বাবু, কি সায়ন বাবু আমাকে ফোন করছেন? কি খবর? আরে আপনার আয়ু তো 100 বছর। আরে আর 20 বছর এক্সট্রা দিতে পারছেন না আপনি? সেটা কেন? আরে সবে তো আমাদের হাতে সম্পত্তি আসছে, কয়েকদিন এনজয় করব না? এত কনফিডেন্স বেড়ে গেছে আপনার? হ্যাঁ, অশোক বাড়ি ছেড়ে চলে যাবার পরে আমার কনফিডেন্স আরো বেড়ে গেছে। আরেকবার বলুন, আপনি যা বলছেন সেটা সত্যি তো? হ্যাঁ সায়ন বাবু, কমলা মা বাড়ি ছেড়ে চলে যাবার পরে অশোক নিজের বন্ধুর বউকে বাড়ির কাজের জন্য এনেছিল, কারণ ও শিবানীকে খানিকটা সাপোর্ট করতে পারবে বলে। আর আমাদের বাবা অশোকের সঙ্গে ওর একটা অ্যাফেয়ার্স আছে দেখালো, আর এটা শিবানীর বিশ্বাস করার মতন উনি একটা সিচুয়েশন ক্রিয়েট করলো। শিবানী এটা বিশ্বাস করে অশোকের উপর সন্দেহ করলো আর ওর সঙ্গে ঝগড়াও করলো। এত সৎ থাকা সত্ত্বেও তুমি আমার উপর সন্দেহ করছো, এই বলে অশোক বাড়ি ছেড়ে চলে গেল। এটাই পার্টি করার জন্য ভালো রিজন। আপনাকে ফরেন লিকারের একটা ফুল বটল পাঠাবো, এনজয় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এবার ওই শিবানীর ডাল ছাড়া শুকনো গাছটা চোখ বন্ধ করে কেটে ফেলতে হবে। আমাদের কিচ্ছু করতে হবে না সায়ন বাবু, সব আমাদের ওই বাবা করে দিচ্ছেন। ওনার মাথায় সব সময় ভয়ঙ্কর প্ল্যান ঘুরছে, যাতে কেউ হারাতে না পারে। অশোক বাড়ি ছেড়ে যাবার পরে উনি আমাদের সঙ্গে কথা বললেন,
উনি নিজেই শিবানীকে শেষ করে দেবেন। দেবী উমা গ্রুপ অফ কোম্পানিজ আমাদের হাতে আসতে আর খুব বেশি দেরি নেই। আর একটা সিঁড়ি উঠতে পারলে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাব। এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম জানেন? শেষ অবধি আমার সব স্বপ্ন পূরণ হওয়ার সময় এসেছে। বাবার দেহটা সেভ আছে তো? আছে, ওই সব কিছুর ব্যবস্থা আমি করে রেখেছি। অশোক বাড়ি ছেড়ে যাবার পরে এসব আমরা করছি বলে যদি ওদের সন্দেহ হয়, এটা বলা সম্ভব নয়। অশোক বেশ বুদ্ধিমান। আমার হিসেবের অনুযায়ী ও এখানে নিশ্চয়ই আসবে। আমি ভালোভাবেই জানি সেটা। বাবার দেহটা আরো সেফ জায়গায় রাখার চেষ্টা করুন। ও এখানে আসলে যেন কিছু না পায়। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওই সমস্ত কাজ আমি গুটিয়ে রেখেছি। এই সময়টা আমাদের সাবধানে থাকতে হবে। সবকিছু আমাদের প্ল্যান মতন চলছে তো? এই সময়টা আমাদের সাবধানে থাকতে হবে। সবকিছু আমাদের প্ল্যান মতন চলছে তো? কোনো ভুল যেন না হয়। কোনো চান্সই নেই। আপনার জন্য যে ফরেন লিকারটা পাঠাবো আমি, বাড়িতে গিয়ে এনজয় করুন। আরে প্রতাপ, তোরও ভালো সময় সামনে আসছে। এনজয়। কি করব এখন আমি তো কিছুই বুঝতে পারছি না। উমা, হ্যাঁ উমাই কিছু একটা করতে পারে। ওর থেকেই কোনো উপায় চাইতে হবে। উমা, আমি না খুব সমস্যায় আছি রে। তুই দয়া করে এখানে আয় না রে দিদি, প্লিজ দিদি। চোখ খোল দুর্গা। দিদি কেমন আছিস দুর্গা? আমি ভালো নেই রে। আমার খুব কষ্ট হচ্ছে। এই বাড়িতে কি সব হচ্ছে জানিস? রূপা আন্টি বাড়ি ছেড়ে চলে গেল। এই সব কিছু হচ্ছে তান্ত্রিকটার জন্য। আমি সব সত্যি জানা সত্ত্বেও কিছুই করতে পারছি না। তাও বাবা যতক্ষণ ছিল আমি একটু সাহস পাচ্ছিলাম। বাবা চলে যাওয়ার পর এখন আমার মাকে নিয়েও ভয় করছে। কি হবে বলতো? আমার আর আগের মতো শক্তি নেই রে দুর্গা। ওই তান্ত্রিকটা আমার সব শক্তি বেঁধে দিয়েছে। আমি কিছু করতে পারছি না বলে আমার কষ্ট হচ্ছে রে। আচ্ছা, ঠাকুর খারাপ লোকেদের কেন সাপোর্ট করছে? শক্তি দু রকমের হয়, একটা দৈব শক্তি আর একটা দুষ্ট শক্তি। এদের মধ্যে সব সময় একটা যুদ্ধ চলতে থাকে। কয়েকবার দৈব শক্তি জিতে যায় আর মাঝে মাঝে দুষ্ট শক্তি জিতে যায়। যুদ্ধ সবসময় হতেই থাকবে যতদিন না পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তা বলে কি আমাদের এইভাবে চুপ করে থাকা উচিত দিদি? আমাদের মাকে কোনোভাবে বাঁচানোর একটা উপায় তো বের করতেই হবে। একটা উপায় আছে, এই উপায়টার কোনো সমস্যা হবে না। তান্ত্রিক যতক্ষণ আছে ততক্ষণ আমি মায়ের সাথে কথা বলতে পারবো না, কিন্তু আমি তো কি বাবার সাথে কথা বলতেই পারি।
বাবাকে গিয়ে ওই তান্ত্রিকটার বিষয়ে সব বলতে হবে, আর আমাদের একটা প্ল্যানও করতে হবে। যাই করতে হবে কিন্তু তাড়াতাড়ি করতে হবে। আমাদের মা মামার ফটোর সামনে দাঁড়িয়ে আমি একা হয়ে গেছি এরকম বলে কাঁদছিল, আমি অনাথ হয়ে গেছি এরকমও বলছিল। আমারও না খুব কান্না পাচ্ছিল। মা না কোনো একটা বড় বিপদে পড়বে। সেই দিন ওই তান্ত্রিকটা মাকে খুন করে দেবে বলছিল। মাকে আমাদের যে কোনো উপায় বাঁচাতে হবেই রে দিদি। এখন আমি যাচ্ছি, বাবার সাথে কথা বলে এই সব সমস্যার কথা বলে কোনো একটা সাহায্য চাইতে হবে। বাবা নিশ্চয়ই এই বিষয়ে কিছু একটা করবে। তুই কিন্তু এই তান্ত্রিকটার সাথে লড়তে যাস না আবার। না না না, আমি কথাই বলবো না। তখন আমি তান্ত্রিকটার সাথে ঝগড়া করছিলাম, তখন ও আমাকে এমন একটা কথা বললো যে না বাবা, আমি আর ওর কাছে যাবই না। আমরা দুজনই এখন আত্মা হয়ে আছি। এই বাড়িতে এখন একটা তান্ত্রিকও আছে। ও তোর শরীরটা যখন ছেড়ে যাবে তখন তোর ওই শরীরটার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন আমি আসছি। হ্যাঁ, আমাকে বাবার সাথে দেখা করে সব কিছু বলতে হবে। আমি যাই। উমা, কেমন আছো বাবা? আমি ভালো আছি রে সোনা। তুই তো সবকিছুই জানিস মা। আমি তোর জন্যই বদলে গেছি, কিন্তু তোর মা অন্যের জন্য তো ছাড়, আমাদের জন্যেও বদলাচ্ছে না। এত কিছু হওয়ার পরেও ওর আমার ওপরে রাগ কিন্তু কমেনি। আমাকেও কিছুতেই বিশ্বাস করতে চায় না। তুই কি জানিস মা, বাড়ির পরিস্থিতি এখন কিরকম? এইসব কিছু হয়নি বাবা, এই সব কিছু প্ল্যান করে করা হয়েছে। কি প্ল্যান করে? হ্যাঁ, আমাদের বাড়িতে যে এখন আছে সে দুর্গা নয়। ফার্ম হাউসে যে তোমাকে সেই মারার চেষ্টা করেছিল না, ওই দুর্গার শরীরের ভেতরে ঢুকে সবকিছু করাচ্ছে। রূপা আন্টি লকার রুমে গয়না টাকা চুরি করতে যায়নি।
আসলে দিদি, রূপা, এত রাতে কি করছো এখানে? আসলে দিদি আমি তো ওর হাত দেখেই তো বোঝা যাচ্ছে ও কেন এসেছে এখানে। না, আমি ওই ধরনের কোনো কাজ করিনি। চুরি করার কি প্রয়োজন ছিল? কমলা দিদা যে বাড়িতে থাকলে মারা যাবে সেটাও তান্ত্রিকই বলিয়েছিল। সেই জন্যই মা কমলা দিদাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল। তুমি বাড়ির কাজ করার জন্য যে আন্টিটাকে এনেছিলে না, ওই আন্টিটার কাফ সিরাপে তান্ত্রিক কি সব মিশিয়েছিল। ওটা না জেনেই আন্টি ওটা খেয়ে নিল, তারপরে আন্টি শরীর খারাপ করলো। সেটা জেনে যখন তুমি সাহায্য করতে গেলে, সেটা ইচ্ছা করে মাকে দেখিয়ে ও প্রুফ করতে চাইছিল যে তোমাদের মধ্যে কিছু একটা চলছে, কারণ তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আর এখন ওরা মাকে খুন করে মেরে ফেলার জন্য প্ল্যান করছে। আচ্ছা, এত কিছু জানার পরেও তুই চুপ করে কেন আছিস মা? তার মানে ও দুর্গার শরীরে প্রবেশ করেছে, মানে আমাদের দুর্গা কোথায়? তাহলে আমার সঙ্গে যে খেলাধুলো করলো, গানও গাইলো, নাচও করলো, সেটা তুই? হ্যাঁ, আমি এসব করলাম বলে এত কিছু অঘটন ঘটে গেল। এই সব কিছু আমারই দোষ বাবা। না রে সোনা, এর মধ্যে তোর কোনো ভুল নেই রে। আমি ভাবছি এসবের থেকে তোর মাকে কি করে বাঁচাবো। এখন আমার কাছে কোনো শক্তি নেই বাবা। মন্দিরের এই গুরুদেবের কাছে কোনো একটা উপায় পাওয়া যেতে পারে। আর তোমার কাছে তো ওনার ফোন নাম্বার আছে, তাই না বাবা? হ্যাঁ, একদিন তোর মা ওনাকে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু ফোনে পাইনি। আমার ফোন থেকে করেছিল। 1 মিনিট দাঁড়া। এখানেও তো টাওয়ার নেই। 1 মিনিট। নমস্কার গুরুদেব, আমি অশোক কথা বলছি, শিবানীর হাজবেন্ড। হ্যাঁ, আপনার সঙ্গে খুবই প্রয়োজনীয় একটা কথা ছিল। ঠিক আছে গুরুদেব। শোনা, উনি এখন মন্দিরেই আছেন, এখনই যাই, চল। আসুন আসুন, নমস্কার। নমস্কার গুরুদেব। ভালো আছেন তো? হ্যাঁ।
আপনি কি অনেকক্ষণ এসেছেন? না, এই 5 মিনিট হয়েছে। ও মা, আমাকে তুমি চিনতে পারছো তো? হ্যাঁ জানি গুরুদেব। এ কেমন অন্যায় হয়েছে বলো তো? দেহত্যাগ করার পরে এই ভূমিতে মানুষের কাজ শেষ হয়ে যায়, ফিরে যাবার বদলে এই বাড়ির জন্য, তাদের ভালোর জন্য লড়াই করছো। একটি আত্মার দুটি লোকের মধ্যে যাতায়াত করা কত কষ্টের সেটা আমি জানি। তোমার মতো মেয়ের 100 বছর বাঁচা উচিত ছিল মা। আমার এইটুকুই আয়ু ছিল গুরুদেব। আমি এই পৃথিবীতে আসার সময় এইটুকু আয়ু নিয়ে এসেছিলাম। আমরা তো কিছুই নিজের ইচ্ছাতে করি না, যাই করি সেই সবকিছুই ভগবানের ইচ্ছায়। আহা, কি সুন্দর কথা বলেছ মা।